পুনর্জন্ম বা রিইনকার্নেশন এই শব্দের সাথে আমরা বেশিরভাগ মানুষ পরিচিত। তাও একবার সংক্ষেপে বলে রাখি, পুনর্জন্ম হিন্দু ও বৌদ্ধ ধর্মমতে এক দেহ থেকে অন্য দেহ ধারণ, অর্থাৎ মৃত্যুর পরে আবার অন্য একটা দেহের মধ্যে আত্মার আগমন ঘটা। 2007 সালে দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খানের ওম শান্তি ওম মনে আছে, যা বক্স অফিসে রোজগার করেছিল 152 কোটি টাকা। 1980 সালে ঋষি কাপুরের কর্জ, যা রোজগার করেছিল প্রায় 4 কোটি টাকা। যদি বাংলা সিনেমার মাইলস্টোন সত্যজিৎ রায় পরিচালিত সেই ফেলুদার বিখ্যাত সোনার কেল্লার কথা মনে করি, তাহলেই মনে করবে মুকুলের কথা। সেই ছোট্ট ছেলেটা, সেই মুকুলও ছিল জাতিস্বর, অর্থাৎ সে তার পূর্বজন্মের কথা মনে রেখেছিল। কিরকম কথা? লাল, নীল, হলদে, অনেক রকম। দামি পাথর, খুব ঝলমল করতো। ঝলমল করতো। আগে এটা আপনার নতুন বলছে। কোথায় ছিল পাথর? তোমাদের বাড়িতে? বাড়িতে। তোমরা বড় লোক ছিলে? খুব বড় বাড়ি ছিল তোমাদের? না, ছোট বাড়ি। আচ্ছা, এই পাথর কোথায় রাখা ছিল? সিন্ধুকের ভেতরে নাকি মাটির নিচে পোঁতা ছিল? সব কথা কি আর মনে আছে? মাঝে মাঝে আপনার এক একটা মনে পড়ে আর বলে। তাই তো ফেলুদাকে রহস্য উদ্ধারে নামতে হলো। এই সোনার কেল্লা বক্স অফিসে 1974 সালে প্রায় 13 লক্ষ টাকার ব্যবসা করেছিল। তাহলে বুঝতেই পারছেন, বাংলা বা হিন্দি সিনেমা যাই হোক, পুনর্জন্ম নিয়ে গল্প ফাঁদলে লক্ষ্মী লাভ বেশ ভালোই হয়। এটা একটা হিট গল্পের ফর্মুলা। আচ্ছা, জানেন কি ঠিক কিভাবে সিনেমার গল্পে এলো এই পুনর্জন্ম বা জাতিস্বর? চলুন কালের সরণি বেয়ে একটু পিছন দিকে দেখা যাক। 1955 সালের 30 ডিসেম্বর মুক্তি পেল বিখ্যাত পরিচালক বিমল রায়ের দেবদাস। এই হিন্দি সিনেমাটিতে দিলীপ কুমার, বৈজয়ন্তীমালা এবং বাংলার মেয়ে সুচিত্রা সেন অভিনয় করেছিলেন। বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্প অবলম্বনে ভারতের প্রায় সব ভাষাতেই নানান সিনেমা তৈরি হয়েছে এবং মোটামুটি সবকটাই বেশ ভালোই অর্থ দিয়ে গেছে। কিন্তু বিমল রায়ের তৈরি দেবদাস তেমন লাভজনক হলো না। মাত্র 10 লক্ষ টাকা আয় হলো এই সিনেমার থেকে, যার ব্যয় হয়েছিল প্রায় 5 লক্ষ টাকা। তখন বিমল রায় তার বন্ধু সদ্য কলকাতা থেকে আগত ঋত্বিক ঘটকের উপরে পরের সিনেমা তৈরির বিষয় নির্ধারণ করে স্ক্রিপ্ট লিখতে বললেন এবং ঋত্বিক ঘটক পুনর্জন্ম বা রিইনকার্নেশনের উপর নির্ভর করে একটা স্ক্রিন প্লে লিখলেন। ঋত্বিক ঘটককে সাহায্য করলেন রাজেন্দ্র সিং বেদি, কারণ এই সিনেমা হিন্দি ভাষাতে তৈরি করা হচ্ছিল। বিমল রায় তার নাম দিলেন মধুমতি। সিনেমাতে প্রায় 8 লক্ষ টাকা ব্যয় করলেন বিমল রায়। অভিনয় করালেন বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার ও অভিনেত্রী বৈজয়ন্তী মালাকে দিয়ে। মিউজিক দিলেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর সলিল চৌধুরী। 1958 সালের 12 সেপ্টেম্বর রিলিজ হলো মধুমতি। একদম টানা 37 সপ্তাহ চলল সেই সিনেমা, আর দিয়ে গেল প্রায় 40 লক্ষ টাকা, অর্থাৎ যা খরচ করা হয়েছিল তার 5 গুণ লাভ হলো। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চ কাঁপিয়ে মোট 12টা নমিনেশন ছিনিয়ে নিল মধুমতি, যার মধ্যে বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট মিউজিক ডিরেক্টর, বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার সহ 9টা অ্যাওয়ার্ড পেল সে বছর। সেই বছরই বেস্ট ফিচার ফিল্ম ইন হিন্দির ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছিল মধুমতি। কিন্তু কোনো রকম অ্যাওয়ার্ড পেলেন না ফর্মুলা তৈরি করা লেখক ঋত্বিক ঘটক। এবার আরও 9 বছর পিছিয়ে যায়, অর্থাৎ
1949 সালের 19 অক্টোবর মুক্তি পেল কামাল আমরোহির পরিচালনায় তৈরি সিনেমা মহল, যাতে অভিনয় করেছিলেন অশোক কুমার ও মধুবালা। সেই সিনেমার বাজেট ছিল 9 লক্ষ টাকা, বর্তমানে 12 থেকে 15 কোটি, আর বক্স অফিস থেকে তখন রোজগার করেছিল কত জানেন? প্রায় 1.5 কোটি টাকা, অর্থাৎ আজকের দিনে যার মূল্য 200 থেকে 250 কোটি টাকা। এই মহল সিনেমার স্ক্রিন প্লে লিখেছিলেন পরিচালক স্বয়ং, অর্থাৎ কামাল আমরোহি, যার পুরো নাম ছিল সৈয়দ আমির হায়দার কামাল নাকভি। এবার সংক্ষেপে মহলের কাহিনীটা জেনে নিই। জমিদার হরিশঙ্কর একটা পুরনো প্রাসাদ কিনে বসবাস করতে আসেন। मेरा नाम हरिशंकर है। বাগানের মালি শঙ্করকে ওই প্রাসাদের সাথে যুক্ত এক দুঃখের কাহিনী শোনায়। কাহিনীর ভেতর কাহিনী। প্রায় 40 থেকে 45 বছর আগে এক প্রেমিক প্রেমিকা থাকতো এই প্রাসাদে। সেই প্রেমিক এক ঝড়ের রাতে জাহাজ ডুবিতে মারা যান, আর প্রেমিকা কামিনী তার শোকে কেঁদে কেঁদে মারা গেলেন। तकदीर के जबरदस्त हमले से तुम निराश न होना, मोहब्बत हारेगी नहीं, मैं फिर आऊंगा, जरूर आऊंगा। এরপর শোবার ঘরে শঙ্কর তার মতো দেখতে একজনের ফটো খুঁজে পেলেন। সেই সময় একটি মেয়ে গান গেয়ে ওঠে। আর সেই মেয়ের পেছনে তাড়া করে শঙ্কর খুঁজে পায় তার বন্ধু শ্রীনাথকে। এরপর শুরু হয় শঙ্কর আর কামিনীর লুকোচুরি খেলা, যা দেখে শঙ্করের বাবা ভুল আম্পায়ারিং করে বেনিফিট অফ ডাউট পেতনিকে দিয়ে শঙ্করকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। মানে ওই আর কি শঙ্করের বিয়ে দিয়ে দেন। কিন্তু শঙ্কর তাও ফিল্ডিং দিতে প্রতি রাতে সেই মহলে যেতে থাকে। এই সব দেখে শঙ্করের নতুন স্ত্রী রঞ্জনা আত্মহত্যার চেষ্টা করে এবং মৃত্যুকালীন জবানবন্দিতে শঙ্করকে একদম বোল্ড করে দেন। ये मेरे पति हैं, इन्होंने मुझ पर बहुत जुल्म किया, मुझसे बड़ी बेवफाई की, और आज आखिर इन्होंने एक गैर औरत की मोहब्बत में मुझे जहर दे दिया। এরপর দেখা যায় সেই মালির মেয়ে আশা কামিনী সেজে ঘুরে বেড়াতো, কারণ সে ওই ফটোর লোকটাকে ভালোবাসতে শুরু করে অশোক কুমারকে এতদিন গুগলি দিচ্ছিল। যাই হোক, একদম শেষে শঙ্কর ওই মহলে এসেই মারা যায়। একদম শেষ সিনে দেখা যায় শ্রীনাথ, যে শঙ্করের বন্ধু ছিল, সেই তৃতীয় আম্পায়ার হয়ে শঙ্করকে রান আউট করেছিল। तुमने जाने में बहुत जल्दी की और मैंने कुर्बानी देने में बहुत देर की, लेकिन तुम फिर लौट कर आओगे। আপনারা যদি কাহিনী না বুঝতে পারেন তাহলে একবার গিয়ে সিনেমাটা দেখে নেবেন, আমি নিচে লিংক দিয়ে রাখলাম। এবার একটু কাহিনীর টুইস্ট। এই মহল সিনেমাতে 3 জন এডিটর ছিলেন, R.M. টিপনিস, M. শঙ্কর এবং বিমল রায়। কি ব্যাপার তাহলে? 1949-এর মহল এবং 1958-র মধুমতিতে শুধু ময়ের মিল না, আর একজন দুটো সিনেমাতেই ছিলেন, অর্থাৎ 1949-এ যে এডিটর 1958-তে
সেই পরিচালক এবং দুটি সিনেমাতেই পুনর্জন্ম ও হিট ফিল্ম হওয়ার থিওরি। মাথায় কিছু ঢুকেছে? যদি না ঢোকে তাহলে আবার ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর বুঝতে পারলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুমন্ত চৌধুরী। আবার আপনাদের সামনে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সায়োনারা।